কঠিন পদার্থ বলতে আমরা জানি কি আমাদের চারপাশে যা দেখি মোটামুটি সবই কঠিন। বাদ বাকি গ্যাসিয়াস স্টেটে কি আছে? এয়ার আছে গ্যাসিয়াস স্টেটে, আর নদী নালার জল আছে। তো কঠিন তরল গ্যাসীয়র মধ্যে পার্থক্যটা কি? প্রধান পার্থক্য ইন্টার অ্যাটমিক ইন্টারাকশন বা ইন্টারমলিকুলার ইন্টারাকশনে পার্থক্যটা হয়। দুটো অণুর মধ্যে বা দুটো অ্যাটমের মধ্যে যে ইন্টারাকশনটা হয় সেটাকে আমরা জানি ইন্টার অ্যাটমিক ইন্টারাকশন বা ইন্টারমলিকুলার ইন্টারাকশন বলতে পারি। কঠিনের ক্ষেত্রে এই ইন্টারাকশনটা খুব বেশি, তরলের ক্ষেত্রে ইন্টারাকশনটা খুব কম, এবং গ্যাসিয়াস স্টেটের ক্ষেত্রে ইন্টারাকশনটা আরও কম। এবার যে এই দশাগুলো পাওয়া যাচ্ছে, মানে কঠিন তরল গ্যাসীয়, এই দশা কি কি জিনিসের ওপর ডিপেন্ড করবে? প্রথমটা হচ্ছে ইন্টার অ্যাটমিক বা ইন্টারমলিকুলার ইন্টারাকশন, দ্বিতীয়টা হচ্ছে থার্মাল এনার্জি। থার্মাল এনার্জি কি জিনিস? থার্মাল এনার্জি হচ্ছে প্রত্যেকটা অণু এক একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি থাকে প্রত্যেকটা জিনিসে। যেমন কঠিনেও একটা মলিকিউল বা অ্যাটমের মধ্যে নির্দিষ্ট পরিমাণ এনার্জি থাকবে, তরলেও তাই, গ্যাসীয়ও তাই। কখন গ্যাসিয়াস স্টেটে যাবে বা কখন তরলে থাকবে সেটা নিচে যে গ্রাফটা আছে এটাতে দেখাচ্ছি। থার্মাল এনার্জি যখন ইন্টার অ্যাটমিক ইন্টারাকশন এনার্জিকে পার করে যাবে তখন থার্মাল এনার্জি বেশি হওয়ার জন্য সেটা স্টেট চলে যাবে লিকুইড বা গ্যাসে। থার্মাল এনার্জি বেশি হলে কারণ কি হবে? থার্মাল এনার্জি বেশি হলে কি, একটা অ্যাটমের ভাইব্রেশন বেশি হবে। ভাইব্রেশন বেশি হলে অ্যাটমটা নিজের পজিশন থেকে ছোটাছুটি করার চেষ্টা করবে, ফলে কি স্টেটটা হয়ে যাবে লিকুইড বা গ্যাস। আর যখনই থার্মাল এনার্জি কম হবে, ইন্টার অ্যাটমিক ইন্টারাকশন বেশি হবে বা ইন্টারমলিকুলার ইন্টারাকশন বেশি হবে থার্মাল এনার্জির চেয়ে, তখন অ্যাটমিক ইন্টারাকশনের ফলে অণুগুলো এক জায়গায় হয়ে থাকবে, এরকমভাবে এক জায়গায় হয়ে থাকবে। কঠিনের ক্ষেত্রে শুধুমাত্র এই অণুগুলো বা এই অ্যাটমগুলো নির্দিষ্ট পজিশন থেকে অসিলারেট করতে পারে, মানে দোল গতিতে দুলতে পারে, কিন্তু কখনোই বেরিয়ে আসে না। তরলের ক্ষেত্রে দোল গতির চেয়ে বেশিও হতে পারে, যেমন ডিস্টেন্স দুটো অ্যাটমের মধ্যে বেশি হয়ে যেতে পারে। আর গ্যাসিয়াসের ক্ষেত্রে তো অণুগুলো ছোটাছুটি করে, গতিশক্তি বেশি থাকায় এই গতিশক্তিটাকেই বলা হচ্ছে থার্মাল এনার্জি। এবার কঠিন তরল গ্যাসীয়র মধ্যে এই থার্মাল এনার্জি অনুসারে যে ধর্মটা আমরা দেখতে পাই তাকে বলা হয় ফ্লুইডিটি। তরলের ক্ষেত্রে ফ্লুইডিটি, প্রবাহতা বলা হবে। তরলের ক্ষেত্রে প্রবাহতা থাকবে, আর গ্যাসিয়াস স্টেটের ক্ষেত্রে প্রবাহতা থাকবে, কিন্তু কঠিনের ক্ষেত্রে ফ্লুইডিটি থাকবে না। কারণ কি? আর ইন্টারমলিকুলার ইন্টারাকশন বেশি, এটা শুধুমাত্র নিজের পজিশন থেকে ভাইব্রেশন হতে পারবে। এরপর কঠিনের যেসব শ্রেণীবিভাগ পাওয়া যায় সেগুলো হচ্ছে কেলাসাকার আর অনিয়তাকার, দুটো রূপ পাওয়া যায়। কেলাসাকার রূপে, মানে কেলাসাকারটা কি জিনিস? কেলাসাকারটা হচ্ছে যেসব কঠিন পদার্থের আকার এবং আয়তন নির্দিষ্ট, গলনাঙ্ক সুনির্দিষ্ট বিন্যস্ত, আয়তন না সরি, আকার নির্দিষ্ট, গলনাঙ্ক সুনির্দিষ্ট, লিনতাপ সুনির্দিষ্ট আর সুশৃঙ্খল বিন্যস্ত, এই চারটে জিনিস থাকে, তাকে বলা হয় কেলাসাকার। আর যাদের পদার্থের আকার, গলনাঙ্ক, লিনতাপ, সুশৃঙ্খল বিন্যাস কোনোটাই নেই তাদেরকে অনিয়তাকার কঠিন বলবো। গলনাঙ্ক কেলাসাকার কঠিনের ক্ষেত্রে একটা শার্প মেল্টিং পয়েন্ট পাওয়া যায়, মানে ধর এনে যে কোনো সলিড NaCl এর ক্ষেত্রে NaCl এর যদি আমি থার্মোমিটার দিয়ে মেল্টিং পয়েন্ট চেক করি, সেটা সবসময় একটা শার্প, একটা নির্দিষ্ট পজিশনে 0.1 হেরফের হবে, কিন্তু অনিয়তাকারের ক্ষেত্রে 0.1 থেকেও বেশি হেরফের হবে, মানে 4-5 হেরফের হবে, কখনো আবার তার থেকে বেশি কম হবে, নির্দিষ্ট মেল্টিং পয়েন্ট পাওয়া যাবে না। তো কেলাসাকারের ক্ষেত্রে যেসব বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো এই চারটে বৈশিষ্ট্য। এই চারটে বৈশিষ্ট্য এর ক্ষেত্রে আলাদা, এর ক্ষেত্রে আলাদা, এটা দিয়ে আমরা পার্থক্য করতে পারি। এই পার্থক্যটা বইয়ে দাগানো আছে, পার্থক্যটা পড়তে হবে। এবার কেলাসাকারের
যে গঠনটা আছে, কেলাসাকারের গঠনটা এরকম ঠিক অনেকটা, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন, এরকমভাবে বিন্যস্ত থাকে। ফলে কি ক্যাটায়ন অ্যানায়নের পরপর পিরিয়ডিক্যালি বিন্যাসের জন্য এটার একটা ক্যারেক্টারিস্টিক দেখা যায়। মানে আমরা যদি বিভিন্ন দিক থেকে এটার পর্যবেক্ষণ করি, ওপর থেকে যদি আমি পর্যবেক্ষণ করি, দেখব পরপর ক্যাটায়ন আসছে, এদিক থেকে পর্যবেক্ষণ করলে দেখব ক্যাটায়ন অ্যানায়ন ক্যাটায়ন অ্যানায়ন আসছে। তো এই যে ক্যারেক্টারটা হওয়ার জন্য এটা প্রভাব কিসে ফেলে, ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সে ফেলে, আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সে এর প্রভাব ফেলে, থার্মাল এক্সপানশনেও এর প্রভাব ফেলে। এই প্রভাবটা পড়ার জন্য এগুলো যে ভ্যালু পাওয়া যায়, মানে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা থার্মাল এক্সপানশন, এদের ভ্যালুটা ডিফারেন্স পাওয়া যায় এক এক টাইমে, এক এক দিক থেকে মেজার করলে এক একটা ভ্যালু পাওয়া যায়। এই ক্যারেক্টারটাকে বলা হয় অ্যানাইসোট্রপিক। তাহলে কেলাসাকার কঠিন পদার্থের একটা বিশেষ ক্যারেক্টার থাকে, তার নাম অ্যানাইসোট্রপিক ক্যারেক্টার। অনিয়তাকারের ক্ষেত্রে এই জিনিসটা থাকে না, কারণ অনিয়তাকারের ক্ষেত্রে একটা ইররেগুলার বিন্যাস থাকে। ইররেগুলার বিন্যাসের জন্য যেদিক থেকে মেজার করা হোক গড় মোটামুটি একই ধরনের মলিকিউল পাওয়া যায়, অনেকটা এরকম বিন্যাস থাকে। এই বিন্যাসটা জালকের আকারে পুরো ছড়ানো থাকে, যেদিক থেকে মাপা হোক মোটামুটি গড় একটা একই বিন্যাস পাওয়া যায়, যে কারণে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মেজারে খুব কম ভ্যালু ডিফ্রাকশন হয়। ঠিক আছে, এরপরে কঠিনের কেলাসাকার রূপভেদের যে এক্সাম্পল পাওয়া যায় সেটা হিসাবে বলা যায় সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সুক্রোজ। আর অনিয়তাকার কঠিনের ক্ষেত্রে কাঁচ, রাবার, প্লাস্টিক, মোম। এখান থেকে তোদের পড়তে হবে এই একটা জিনিস, যে পুরাতন বাড়ির জানালাগুলি ঘোলাটে দেখায় কেন। কারণটা হচ্ছে বহুদিন ধরে দিনের বেলা উত্তপ্ত আর রাত্রেবেলা ঠান্ডা হওয়ার কারণে কাচের কিছু অংশ কেলাসিত হয়, ফলে শাস্তিগুলি ঘোলাটে দেখায়। তো কিছু অংশ কেলাসিত হয় কারণ কি, এটা কাঁচের একটা বিশেষ বৈশিষ্ট্য, অনিয়তাকার রূপভেদ থেকে কেলাসাকার রূপভেদে কনভার্ট হতে পারে। আরেকটা এক্সাম্পল আছে, এরকম টাইপের দেখা যায় ওই জানালাগুলি, যে পুরাতন বাড়ির জানালাগুলো এরকম টাইপের হয়, মানে ওপরটা সরু হয়ে যায়, নিচটা মোটা হয়ে যায়। প্রথমে কিন্তু দুটোর প্রান্তই সমান থাকে, কিন্তু সময় কিছুটা পেরিয়ে গেলে মোটামুটি 100-150 বছর পরে নিচের দিকটা মোটা হয়ে যায়। কারণটা কি, রাতের বেলা ঠান্ডা, দিনের বেলা উত্তপ্ত হওয়ার ফলে এর একটা ফ্লুইডিটি ক্যারেক্টার থাকে, কাচের সলিড হওয়া সত্ত্বেও একটা ফ্লুইডিটি ক্যারেক্টার থাকে। উত্তাপের ফলে অণুগুলোর মধ্যে ভাইব্রেশন বেড়ে যাওয়ায় ইন্টারআণবিক অ্যাট্রাকশন বল কমে যায়, ফলে কিছু কিছু অণু আস্তে 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 নিচের দিকে নামতে থাকে অভিকর্ষজ টানের ফলে। একটা 100-150 বছর পরে এরকম একটা রূপ দেখা যায়। এরপরে আসবো কেলাসাকার কঠিনের বিভিন্ন রূপভেদ। কেলাসাকার কঠিনের রূপভেদ বলতে এটা হচ্ছে কেলাসাকার কঠিনের বিভাগ। এটা হচ্ছে আণবিক কেলাসাকার, আয়নিক কেলাসাকার, সমযোজী কেলাসাকার, ধাতব কেলাসাকার। আয়নিক, আণবিক, সমযোজী, ধাতব, এগুলো সব বন্ধনের ওপর ভিত্তি করে এসছে। এটা পড়ানো হয়েছে কোথায়, রাসায়নিক বন্ধন 11 চ্যাপ্টারে। আণবিকের মধ্যে কি কি পড়ছে, আণবিকের মধ্যে পড়ছে যে বলগুলো ক্রিয়া করছে সেগুলো হচ্ছে লন্ডন বল, ডাইপোলার ডাইপোল ইন্টারাকশন, হাইড্রোজেন বন্ড। আর আয়নিকের ক্ষেত্রে স্থির তড়িৎাকর্ষণ বল, সমযোজীর ক্ষেত্রে সমযোজী বন্ধন ক্রিয়া করে, আর ধাতব ক্ষেত্রে চলমান ইলেকট্রন ধাতব বন্ডিংটার মধ্যে দায়ী থাকে। এখানটায় ধাতব কেলাস দেখানো হয়েছে। ধাতব কেলাসের এটা হচ্ছে অ্যাটম। এগুলো ধরা যাক যে কোনো মেটাল, আয়রন ধরা হলো, আয়রনের অ্যাটম, আর তার মধ্যে বহু সংখ্যক ফ্রি ইলেকট্রন থাকে যেগুলো এর মধ্যে ইন্টারাকশনের জন্য দায়ী। এরপরে আসবো কেলাসে। কেলাস কি, যেমন চিনির কেলাস দেখা যায় বা সোডিয়াম ক্লোরাইডের কেলাস দেখা যায়। আমি এটাকে সোডিয়াম ক্লোরাইডের কেলাসই মনে করলাম। তো এখানে সোডিয়াম, ক্লোরিন, সোডিয়াম, ক্লোরাইন এই হিসাবে বিন্যস্ত থাকে। এই যে বিন্দুগুলো, এগুলো হচ্ছে এক একটা অ্যাটম। এগুলো এই বিন্দুর পর্যায়ক্রমিক বিন্যাসের ফলে একটা নির্দিষ্ট
আকার বিশিষ্ট, জ্যামিতিক আকৃতি বিশিষ্ট পদার্থ, মানে কঠিন পদার্থ পাওয়া যায়, যেটাকে বলা হয় কেলাস। আর এই এক একটা পয়েন্টকে বলা হয় ল্যাটিস বিন্দু। কেমন? কেলাস জালক হচ্ছে এই কেলাসটাই পরস্পর রিপিটেশন ঘটে একটা জালকের মতো আকার গঠন করে, তাকে কেলাস জালক বলবো আমরা। এখন কেলাসের একটা নির্দিষ্ট পোর্শন নেওয়া হলো, যে পোর্শনটা, এই পোর্শনটারই রিপিটেশন হয়েছে 4 বার আর নিচে 4 বার, 8 বার রিপিটেশন হয়েছে, যার ফলে এই কেলাসটা গঠন হয়েছে। এই কেলাসের একটা নির্দিষ্ট অংশ যেটা কন্টিনিউয়াস রিপিটেশন হয়ে একটা পূর্ণ কেলাস গঠন করে, সেই নির্দিষ্ট অংশটাকে বলা হয় একক কোষ বা ইউনিট সেল। ইউনিট সেল কিভাবে আঁকা হলো? ইউনিট সেলটা অ্যাকচুয়ালি থাকে এরকম হিসাবে, মানে উপরে 4টে অ্যাটম, নিচে 4টে অ্যাটম থাকলো। এবার এই অ্যাটমগুলো সাইজ কমিয়ে আমি পয়েন্টে করলাম, পয়েন্টে সাইজ কমিয়ে করার পর এই পয়েন্টগুলো অ্যাড করলাম। তো প্রত্যেকটা কোণে দেখছি একটা একটা করে অ্যাটম রয়েছে এবং এটা একটা কিউবের আকৃতি নিয়েছে। এইভাবে ইউনিট কেলাস গঠিত হয়। এরপরে আসবো বিভিন্ন ধরনের একক কোষের সম্বন্ধে। সরল একক কোষে কি থাকবে? সরল একক কোষে এই কিউবের 4 কোণে, উপরের 4 কোণে 4টে অ্যাটম, নিচের 4 কোণে 4টে অ্যাটম, মানে 8টা অ্যাটম থাকবে। পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে কি করতে হবে? পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে একই রকম থাকবে, 8 কোণে 8টা অ্যাটম থাকবে, কিন্তু পৃষ্ঠগুলোতে একটা করে অ্যাটম থাকবে। এই ওপরের পৃষ্ঠতে একটা অ্যাটম, পেছনের পৃষ্ঠতে একটা অ্যাটম, সামনেরটায় একটা অ্যাটম থাকবে, সাইডে, এই সাইডে, আর এখানে। টোটাল কটা হলো? 6টা। পৃষ্ঠকেন্দ্রিক অ্যাটম একক কোষে 8টা অ্যাটম, আর এখানে প্রতি পৃষ্ঠে একটা করে অ্যাটম থাকবে। দেহকেন্দ্রিক একক কোষে মিডিলে একটা থাকবে আর 8 কোণে 8টাও থাকবে। প্রান্তকেন্দ্রিক একক কোষ, এটাতে উপরে আর নিচে দুটো প্রান্তে একটা একটা করে অ্যাটম থাকবে। এই 4 রকমের একক কোষ আপাতত পড়া হবে। এরপরে আসছে একক কোষের অ্যাঙ্গেলগুলো কিভাবে দেখা হয়। এই অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে কেলাসের বিভিন্ন রকম শ্রেণী বিভাগ হয়। একক কোষগুলো যদি আমি রিপ্রেজেন্ট করি এরকম হিসাবে, তো এখানে আমি এক্স অ্যাক্সিস ধরলাম, এখানে ওয়াই অ্যাক্সিস, এখানে জেড অ্যাক্সিস। ওয়াই আর জেড এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা হবে সেটাকে আলফা, এই অ্যাঙ্গেলটাকে বিটা বলা হবে, মানে এক্স আর জেড এর। আর এক্স আর ওয়াই এর মাঝের অ্যাঙ্গেলটাকে বলা হবে গামা। এর উপর ডিপেন্ড করে যে বইয়ে এখানে কেলাসের শ্রেণীবিভাগ করা আছে, আলফা বিটা গামা অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে তিনটেই 90 ডিগ্রি। এবার অ্যাঙ্গেলগুলো বিভিন্ন কেলাসের ক্ষেত্রে বিভিন্ন হয়ে যাচ্ছে। এটা শরৎতলীয় কেলাসের ক্ষেত্রে গামা 120 ডিগ্রি হচ্ছে, অর্থরম্বিকের ক্ষেত্রে আলফা বিটা গামা 90 হচ্ছে, মনোক্লিনেটের ক্ষেত্রে আবার বিটা নট ইকাল টু 90 হবে। এরকম হিসাবে ভাগগুলো করা আছে। এখান থেকে দাগানো আছে কি এগুলো পড়বি, মানে এগুলো পড়তে হবে আর এক্সাম্পল পড়তে হবে, আর কিছু পড়ার দরকার নেই এখানে। তো এবার আসবো সেল কন্ট্রিবিউশন কিভাবে হবে আর কোষে মোট একক কোষের কণা সংখ্যা নির্ণয়। একটা সেলে আমি ধরছি দেহকেন্দ্রিক সেলে, প্রথমে আদিম সেল ধরি, মানে এই সেলটা সরলের ক্ষেত্রে কি হয়, 8টা কোণে 8টা অ্যাটম থাকে। ফলে আমরা যদি কাউন্ট করি যে একটা কিউবের মধ্যে কটা অ্যাটম কন্ট্রিবিউট করছে, মানে একক কোষের কণা সংখ্যা কত হবে, সেটাকে আমরা হিসেব করব কিভাবে। এইখানে যে ছবিটা দেখা যাচ্ছে এরকম হিসাবে পরপর জালক আকারে বিন্যস্ত থাকবে। তো এখানে যে অ্যাটমটা থাকবে সে কি করবে, এই 4টে কোষে দিচ্ছে, আবার উপরের 4টে একই রকম কোষে দিচ্ছে।